ও কবিতায় অনুষ্ঠান যেন আলাদা পরিবেশে সৃষ্টি হয়। যেহেতু রবিবার শহর শ্রীভূমিতে সাহিত্য ও সাংস্কৃতিক পত্রিকা শ্রীহট্ট জ্যোতি বসন্ত সংখ্যার মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়। বিশিষ্ট সাহিত্যিক তথা প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথের হাত দ্বারা পত্রিকার মোড়ক উন্মোচিত হয়। উন্মোচনের পর বিশিষ্ট অতিথিরা নিজেদের অভিমত এভাবে ব্যক্ত করে বরাকবঙ্গের কেন্দ্রীয় কমিটির সভাপতি সতু রায়, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, বিশিষ্ট পরিবেশবিদ শ্যামল প্রসাদ চৌধুরী, উন্মোচক মিহির দেবনাথ, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, ভাষা আন্দোলনের অনন্য ব্যক্তিত্ব দিলীপ কান্তি লস্কর প্রমুখ। নিবেদিতা চক্রবর্তীর কণ্ঠে সুমিষ্ট গান ও প্রবীর ভট্টাচার্য পরিবেশিত কবিতা অনন্য পরিবেশের সৃষ্টি হয়। শ্রীহট্ট জ্যোতি পত্রিকার সম্পাদক দীপঙ্কর ঘোষ মিডিয়ার সামনে বলেন, চান্দ্রেয় দেব, নারায়ণ মোদক, নন্দকিশোর বণিক, সুলেখা দত্ত চৌধুরী, দেবাশিস চন্দ্র দেব প্রমুখ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বরাকবঙ্গ কার্যালয়ে আয়োজিত বিশেষভাবে সতু রায়কে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে, কেননা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার জন্য। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। আমার চেতনায় তুমি সাগর সেনের রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠে ফিরোজা বেগমের নজর। আমার ভুবনে তুমি অজ্ঞানের প্রলম্বিত শীত, সুদাস মালির ঘরে কাননের সরোবরে ফোটা পড়ত ফুল। তুমি আমার 28 বছর বয়সের যৌবন, বর্ষায় প্রবল স্ফীত পরাটের কুশাস্ত্রের মতো। সাগরের অভিসারে প্রবল গর্জন, তুমি আমার গণতন্ত্রের উদয়াস্ত নাম সংকীর্তন। অনর্গল অর্গল ভাঙার খেলা, তুমি আমার সময়ের প্রেম আর সময়ের বড় অবহেলা। তুমি আমার মে মাসের কৃষ্ণচূড়া ফেব্রুয়ারির ঝড়, তুমি আমার অগ্নিবীণার তার ইট ছেঁড়া ঈশানী খুঁটির ঘর। আকাশ করছে সাহিত্য জগতেও তার কন্ট্রোল করছে। যেমন এই ধরনের একটা ম্যাগাজিনকে দীর্ঘদিন ধরে তার সাস্টেনেবিলিটি বজায় রেখে চালিয়ে যাওয়া যে কতটুকু কষ্টকর তা আমি দেখেছি। দীপঙ্কর ঘোষ পূজার সুতা বের করতো, একটা প্রেস ছিল খুব সম্ভবত মুকুল প্রেসে পত্রিকা বেরোলো। আমি একটু রাত জেগে জেগে কাজ করছি। আজকে এখন পর্যন্ত সক্ষম হয়েছে আমার মনে হয় একমাত্র নিজের ম্যাগাজিন যে ম্যাগাজিন যে নিজের ম্যাগাজিন তার স্থায়িত্ব বজায় রেখেছে। আমি তার যে স্নেহ, তার যে মমতা, তার যে মায়া, রাষ্ট্রদেবতা, এই যে দায়বদ্ধতা, এই যে দায়িত্ববোধ আজকের এই সময়ে কোথায়? আজকে এমন একটি সময় আমরা জন্মগ্রহণ করেছি, একটা বিখ্যাত লেখার জন্য আপনার সংসার আর পাবেন না, কিন্তু বাইজি দেখানোর জন্য যে ওখানে অর্কেস্ট্রা পার্টি হবে, ওখানে এই হবে সেই হবে, শুধু একবার বলুন না, লক্ষ টাকা একদিনে আপনার কালেকশন হবে। কিন্তু আমি একটা গ্রন্থ প্রকাশ করবো সমস্ত এই সময়ের মধ্যে দিয়ে আমরা এবং আইনস্টাইন একটি কথা বলেছিলেন যে একটা অঞ্চলের মানুষের দুর্ভাগ্য যদি সেই অঞ্চলে কোনো জ্ঞানীর জন্ম না হয়, আর এর চেয়ে বেশি তারা আরো বড় বেশি দুর্ভাগা তারা যাদের অঞ্চলে জ্ঞানী জন্ম হয় পর তারা জ্ঞানী আমি আমার আত্মসফলতা করছি আমরা, আমি নিজে তুমি এবং জ্ঞানী এই তো গৌরী বসে আছে। ইতিহাস যদি লিখতে যায় তাকে বাদ দিয়ে হবে? সুলেখা দত্ত চৌধুরী মহাশয়া, রানু দত্ত রানুদাকে বাদ দিয়ে শিল্প সংস্কৃতির ইতিহাস হবে?
জুবিন গার্গ মারা গেছে, আমি শ্রদ্ধা করি এটা পোস্ট সোশ্যাল মিডিয়ায়, আমিও সোশ্যাল মিডিয়ায় যে রমণী মোহন ইনস্টিটিউটটা জুবিন গার্গের নামে হয় না, প্রস্তাবিত। কেন রে বাবা? রমণী মোহন রায় বাহাদুর চৌধুরী যে বাড়িতে মানবেন্দ্র রায় এসেছেন, সিকে অ্যান্ড্রুজ এসেছেন, বিদ্রোহ কি হয়েছে? চাবাদিকার যে বিদ্রোহ, লোকসভা থেকে যে চাবাদিকার যে বিদ্রোহটা হলো, সেই বিদ্রোহের সময় সুরেশ দেবের আমন্ত্রণে করিমগঞ্জের বিখ্যাত নেতা স্বাধীনতা সংগ্রামী গুরুত্বর আন্দোলন যেটা হলো, গুরুত্বর তাদের নৌকা ডুবিয়ে চট্টগ্রামের ওখানে তাদেরকে মারা হলো, সিকে মানবেন্দ্র রায়, সেই স্বাধীনতা সংগ্রামীরা যে বাড়িতে এসেছিলেন, যাদের পিতৃ সম্পত্তি, তাদের সেই সম্পত্তিটা আরেকজনের নামে দান করতে কেন? করিমগঞ্জে যদি সাংস্কৃতিক জগতের কিছু হতে হয়, আনুগত্য মহাশয় এসে পরিমাণ শিল্প সংস্কৃতির মানুষ সৃষ্টি করেছেন, আমরা সেই জীবনে কিছু দেখেছি। আমার বাবা করেছেন, আমার মুখের ভুল ফুটেছে সারে গামা কথা নিয়ে, আমার ভুল ফুটেছে, বুলি ফুটেছে রেওয়াজ শুনে, রেওয়াজ। তো আমরা আমাদের মর্যাদা দিতে জানি না। মাননীয় সুদীপ চৌধুরী মহাশয় যদি একাডেমি না পেতেন, আমার মনে হয় যে করিমগঞ্জ সমস্ত বরাক নয়, উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ভাষা আন্দোলনের দিশা দেখিয়েছে, সেই করিমগঞ্জ আমরা অর্ধমৃত। ওরে অবুজ, ওরে সবুজ, ওরে আমার চা আদমরাদের ঘা দিয়ে তুমি বাঁচা। আজকে যুবশ্রেণী আমরা যারা আদমরা হয়েছে, আমাদের চাপকে আমাদের ফাঁসি হলো। আজকে যদি একাডেমি পুরস্কারটা মাননীয় সুদীপ চৌধুরী মহাশয় না পেতেন, তাহলে নাগরিক সভা হতো না। আমরা কত বড় দুর্ভাগা, সদ্য গোবিন্দ কায়স্থ মহাশয়ের একটা নাগরিক সভা। রাজনীতি বাদ দিন, একটা মানুষ শুধু রাজনীতির উপর নির্ভরশীল নয়। ওরা তো নিজে কবি, গোবিন্দ প্রকাশ নিজে নেতা নয়, তো নিজে কবি নয়, নিজে সাহিত্য শিক্ষিত। আজকের দিন আমি আবার স্মরণ করছি নোয়াব চমস্কিকে। আজকের যে দিন, বিহাইন্ড এভরি বিগ ফরচুন দেয়ার ইজ প্রায়, হঠাৎ করে ভাগ্য পরিবর্তনের ইতিহাস, হঠাৎ করে খ্যাতির ইতিহাস, হঠাৎ করে বাক্য পরিবর্তনের যদি কোনো ইতিহাস থাকে, হঠাৎ করে যদি খ্যাত এই অনুপম বসেছে, ওরা নোয়াব চমস্কিকে খুব বেশি বর্তমান যুগের দার্শনিক ফুচিক নিয়ে ওরা খুব বেশি পড়াশোনা করে। আমি ভুল বললে ওনারা সংশোধন করতে পারি। বিহাইন্ড এভরি বিগ ফরচুন দেয়ার ইজ প্রায়, প্রতিটি হঠাৎ করে ভাগ্য পরিবর্তনের ইতিহাসের পিছনে মস্ত বড় অপরাধ থাকে। আমরা অপরাধী। আমরা সবাই লুই, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। লোভ কি? শুধু আপনি ওই অমৃতদার বাড়িতে 50 লাখ টাকা দিয়ে দিলাম, লুটে নিয়ে আনলাম, এইটুকু লোভ। সারদাবতী বলেছেন যে একটা পেড়া খাওয়া লোভ যদি থেকে থাকে, তো সেজন্যই আমার জন্ম হবে, আবার জন্মে আসতে হবে সেই পেড়াটা খেয়ে। এত শুনে না বাবু, মুখে বহু লঙ্কা করিয়াছি জয়, মুখে বহু লঙ্কা জয় করা যায়, বাস্তবে মাটিটা বড় কঠিন, বড় কঠোর। একমাত্র সতুরায় মহাশয় বৃদ্ধ দুর্নীতি করতে হয়। আমি নিজেকে যদি তাল গাছ ভেবে নেই, আমি তাল গাছ নিজেকে অনেক কিছু ভাবতে পারি। কিছু বস্তু আছে এক্সপোর্টেড,
আমি যদি আমার প্রতিষ্ঠানে আমার একটা মানুষকে আমার প্রতিষ্ঠানের একটা মানুষকে বা আমার বাড়ির একটা কলা গাছে একটা সাইনবোর্ড লাগাই ওটি একটি আগর গাছ, আমার যারা ঘনিষ্ঠ মানুষ আছে তারা আমার সন্তানকে ডেকে নিয়ে বলবে যে তোমার বাবার একটু চিকিৎসা করা, আর অন্য যারা আছে তারা হাসবে আমার বাড়ির বস্তু আমি সাইনবোর্ড লাগিয়ে দিলে হয় না। সবকিছুর একটা মাপকাঠি আছে, সেই মাপকাঠির মধ্যে যে মানুষটি গরিবগঞ্জের মাটিতে শিবমের মাটিতে দাঁড়িয়ে আছে তিনি মহাশয়, তার সম্পর্কে ভাব আমার তবু বলছি তোমাকে এখানে কথা বলছেন যে মানুষ কম গুজন কম, শাহ সুফি বাউল শাহ আব্দুল করিমকে আমাদের আরেক গর্ব শ্রদ্ধেয় কালিকা প্রসাদ। আমি শ্রদ্ধেই বলছি, আমি প্রয়াত বলি না, আমি সবকে প্রয়াত বলি না, ওরা মানুষ থেকে মানব হতে পেরেছিলেন। আমি মানুষের দাসানুদাস এখানে আমার ব্যর্থতা, কালিকাদা উদারের মানুষ তো ওদের মৃত্যু নেই। সেই কালিকা প্রসাদ ভট্টাচার্য মহাশয় এই উপমহাদেশের বিখ্যাত সুফি সাহাবাত বাউল শাহ আব্দুল করিমের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন ভাটির দেশে, এই সুনামগঞ্জে। সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি শাহ আব্দুল করিম বলেছিলেন যে কালিকা মনে করো 1000 আসন রাখা আছে তোমার অনুষ্ঠানের সামনে, যেখানে তুমি অনুষ্ঠান করবে, মানুষ মাত্র একজন, তুমি গান গাইতে পারবে? কালিকাদা চিন্তা করে কিছু সময় পরে বললেন না, বলছিলেন পারবো না। তখন শাহ আব্দুল করিম বলেছিলেন আমি পারবো। আমি পারবো, কেন পারবো? আমার গান গান নয়, আমি একটা আদর্শ প্রচার করি। যে কথাটা ইতালির কমিউনিস্ট পার্টির জনক তোগলিয়াত্তি বলেছিলেন, আর্টস ফর আর্ট সিক্স আর্টস উইথ এ পারপাস। কারো কাছে শিল্প শিল্পের জন্য, কারো কাছে শিল্প একটা আদর্শের জন্য। দীপঙ্কর বাবু যে কথাটা বলেছেন যে লেখালেখি, আমি লেখালেখির কিছুই জানি না, কোনো গুণ নাই আমার কপালে আগুন, কিন্তু আমি যা লিখি একটা আদর্শ প্রচার করার জন্য লিখি। শাহ বাউল এবং বাউল আব্দুল করিম সেই কথাটা বলেছিলেন যে আমি বিশ্বাস করি এই পৃথিবী একদিন বাউলের পৃথিবী হবে। বাউলের পৃথিবী মানে মানুষের পৃথিবী, কোনো চাওয়া পাওয়া নেই। আজকে আমি কার সমালোচনা করবো? আমি যার সমালোচনা করতে যাবো, আমি প্রথম আমার পারপাসটায় আমার মাপকাঠিতে বিচার করতে হবে আমি তার সমসাময়িক কিনা, আমার সমাজে কতটুকু অবদান আছে, আমি কি দিয়েছি। সমাজ আমাকে তো দিয়েছে খ্যাতি, যশ, অর্থ, আমি সমাজকে কি দিয়েছি, কতটুকু দিতে পেরেছি। আমি আমার লেখালেখি কি করছি? আমার যশের জন্য, আমার খ্যাতির জন্য? আজই আমাদের শতবর্ষ পরে কে তুমি বলিছ বসি আমার কবিতা গানে গৌতম রবীন্দ্রনাথ বলেছিলেন। এবং রবীন্দ্রনাথ সেই কথা নিয়েও বলেছিলেন যে গ্রন্থে বহু ভালো ভালো কথা লেখা আছে, কিন্তু ভালো কথা বললেই হয় না, তা ধারণ করতে হয়। আমরা তো নিজের আজকে অসম সাহিত্য সভাকে উপেক্ষা করে আসামের কোন চিফ মিনিস্টারের ক্ষমতা আছে কিছু করবেন? বড় সাহিত্য সভাকে বড় ল্যান্ডে কজন এমএলএ ছিলেন? 14
জন, এখন 15 জন হয়েছে, 16 জন হয়েছে। আমার ঘর আগে দুটো বিয়ে দিয়েছে, 14টা 16 হয়েছে। এখন বরাক উপত্যকায় দুটো করেছে, বড় নিয়ে আচ্ছা, সেই বরাক উপত্যকার বড়োল্যান্ডের 14 জন বিধায়ক, বড়োল্যান্ডের মানুষ, তারা দাবি করতে পেরেছিলেন ডিভাইন ফিফটি, আমার অধিকার মেনে নিতে হবে, না হলে আসামকে ভাগ করে দেওয়া করতে। তারা তরুণ কবির আমলেও তাদের গুরুত্ব, মানব সমাজের আমলেও গুরুত্ব, হিমন্ত সমাজ তারা দাবি। আজকে বড়োল্যান্ড সাহিত্য সভা 100 কোটি টাকা হয়েছে। আজকে আমরা কি করেছি? বঙ্গ সাহিত্য, আমরা বঙ্গ সাহিত্য সভার সঙ্গে থাকি, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সভার সঙ্গে নিজের অধিকারের প্রশ্নে আমরা তো একটা হাজারো সভ্যতা হয়ে যাচ্ছি, শিকড় বিচ্ছিন্ন একটা জাতি হয়ে যাচ্ছি। আমি যদি আমার মর্যাদা রক্ষা করতে না পারি, কোরআন শরীফে একটা কথা আছে, যে জাতিরা নিজের অস্তিত্ব অধিকার যতক্ষণ পর্যন্ত রক্ষা করতে পারে না, আমি তাকে মানি না। আল্লাহ বলছে বিশ্ব, আমি আমার সম্পর্কে সচেতন থাকতে হবে, আমার অধিকার সম্পর্কে। আজকে বরাক উপত্যকার পরিস্থিতিতে নারীকারণ্য স্যারের সুরায় মহাশয় হয়েছে, আমাদের কত বড় গর্ব। আজকে অসম সাহিত্য সভা হলে এতদিন আর না হয় কমপক্ষে 20টা সংবর্ধনা সভা হয়ে যেত। অন্যের ছেলে যুদ্ধ করবে, সংগ্রাম করবে, আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, দেশ পরিবর্তন হয়ে যাবে। আজকে সেই দিন নয়। একটু আগে সম্ভব বলেছেন এই আইন যুগ, মানুষ এখন কেউ বোকা নয়, আমার চেয়েও বেশি জানে তাদের সেই রিক্সা ড্রাইভারটা, ঠেলা ড্রাইভারটা সেই খবর রাখে। মানুষ কেউ ভয়ে, কেউ ভদ্রতায় প্রতিবাদ করে না। আজকে সিওর যদি একটা প্রদীপ, একটা লিটিল ম্যাক টিকে রয়েছে, করিমগঞ্জে বহু লিটিল ফ্যাগ আন্দোলন হয়েছে। আমি দেখেছি শ্রদ্ধেয় বিশ্বজিৎ চৌধুরী মহাশয়, এখানে কেরানি মহাশয় আছেন, শিবানিদি, দীপঙ্কর ঘোষ আমার মুসলিম স্বদেশী ছিল, দিলীপ বিশ্বাস মারা গেছেন, তিনি আছেন শ্রদ্ধেয়, বড় কবিও না, বড় কঠিন লেখালেখির জগৎ এগিয়ে যান। সুন্দরায় মহাশয়ের মতো মানুষ আমাদের প্রেরণা, তাদের কাছে অনেক শিখেছি, এখনো শিখি। আমি শেষ করার আগে আমাদের জীবনে হারানো কিছু নেই। কি হারানো? যা পেয়েছি যথেষ্ট সুদাই, মানুষের ভালোবাসা পেয়েছি, এসে বড় পাওনার কিছু আছে নাকি? কি পরিমাণ ভালোবাসা আমি পেয়েছি, আমি ধন্য, আমি কৃতজ্ঞ, বলে বুঝাতে পারবো না। আমার মেয়েটা অসুস্থ হয়েছিল, জমি মানুষের টাকানি ছিল, সিস্টার মেডিকেল কলেজে একটা পোস্ট করেছিলাম যে এই আমার মেয়ের অবস্থা, ওনারা জানেন, ওনারা স্কুল থেকে উনি বা আমার শিল্পী ম্যাডাম, ওরা কি কষ্ট করেছেন, ওকে নিজের বাবার মতো ওরা আছে, নিজের এই স্কুলের ছাত্রী ছিল তো, এমএমসি, সেই অবস্থা পোস্ট করেছিলেন। বিভিন্ন ওয়াজ মাহফিলে মৌলানারা দাঁড়িয়ে বলছেন যে অমুক মানুষটার মেয়ে, আমরা মিহির বাবুর মেয়েটা দেখছিল বা এই রকমের অবস্থা, আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করুন, আমিন করুন। এগো বালা স্থানে স্থানে, মন্দিরে মন্দিরে মানুষ করছে, আমার নির্যাতন এই সেটেলমেন্ট কালীবাড়ি বিভিন্ন জায়গায়, এই যে ভালোবাসা আমার বাবার মৃত্যুর পর পড়েই আছে, সবকিছুতে একটা পাকা করে বার করছি, চলাফেরা করছি, তো আর কি লাগে মানুষের জীবনে? জানি যে শুনেছে কানে তাহার ভাত বাড়ি ছুটেছে সেদিকে ভিক পড়াবে, সংকট আবর্ত মাঝে ইয়াজ এসে বিশ্ব বিসর্জন, নির্যাতন এসে রয়েছে বক্ষবাদী, মৃত্যুর গর্জন শুনেছে সঙ্গীতের মতো।
মৃত্যুর গর্জন যারা সঙ্গীতের মতো শুনে ওদেরকে সংবর্ধনা দিলেও যা না দিলেও তা, ওরা নিজেরা নিজেই এক সংবর্ধনা, নিজেরা নিজেই এক পুরস্কার। যে হবিবুর রহমান চৌধুরী আমার লিডার এবার নদুয়ায় যে সেরা পুরস্কার দিল, এরপর কিছু বিরোধিতা হলো, তখন আমি ফেসবুকে লিখেছিলাম হবিবুর রহমান চৌধুরী নিজেই একটা পুরস্কার। কারণ এই মানুষটা তার জীবনে কত পুরস্কার দিয়েছে, কত মানুষ সৃষ্টি করেছে, কত লেখক সৃষ্টি করেছে। যে আমার বাবার পর যদি কোনো মানুষের অবদান থাকে সেই মানুষটা প্রয়াত বিশ্বজিৎ চৌধুরী মাঠায়, যে মানুষটা হাতে ধরে আমাকে শিখেছেন। বিশ্বজিৎ চৌধুরী না থাকলে আমি রাম ছাম যতটুকু যাই লিখি না কেন, যাই হোক না কেন, আমি সেই পর্যায়ে যেতে পারতাম না। হবিবুর চৌধুরীর যথেষ্ট অবদান, বহু মানুষের অবদান আছে, শত্রুরায়তের যে অবদান আছে, ওরা নিজেরাই একটা সম্বর্ধনার প্রতিষ্ঠান, নিজেরাই একটা প্রতিষ্ঠান। মহাজ্ঞানী মহাজন যে হতে করেছেন মন, সেই চিরস্মরণীয়। যার জন্য সবের জন্য সব কাজ নয়। এই জাতীয় পত্রিকাকে বলা হয় লিটল ম্যাগাজিন। মনে পড়ে আমি যখন কলেজে পড়তাম, এই শহর থেকে অসংখ্য লিটল ম্যাগাজিন প্রকাশিত হতো। মনোজিৎ দাস এত অঞ্চলের, শুধু নয় উত্তর পূর্বাঞ্চলের একজন খ্যাতনামা কবি। আপনারা হয়তো অনেকেই তার নামও শুনেননি। তিনি একজন বিখ্যাত কবি ছিলেন, করিমগঞ্জ তথা গোটা বরাক উপত্যকার। তিনি বের করতেন ফলক নামে একটি লিটল ম্যাগাজিন। আমি এবং আমার বন্ধু ললিত শুক্লবৈদ্য, তিনিও কবি ছিলেন, কবিতা লিখতেন। আমরা বের করতাম উদয়ন। অন্যান্য অঞ্চল থেকে বের হতো কিশোর, অভিযান, সীমান্ত সারথী, আকাশ পাতাল, এই সমস্ত অসংখ্য লিটল ম্যাগাজিন করিমগঞ্জে প্রকাশিত হতো। এবং তখনকার সময়ে অর্থাৎ 80 এবং 90 দশকে করিমগঞ্জ শহরে লিটল ম্যাগাজিন একটা আন্দোলনের রূপ পরিগ্রহ করেছিল। বন্ধুগণ, আজ করিমগঞ্জের এই ছন্ন ছড়া পরিবেশ দেখে নিজেই নিজেকে প্রশ্ন করি, আমাদের গেছে যে দিনগুলি একেবারেই কি হয়েছে? এর উত্তর আপনাদের কাছে আছে। এর উত্তর আপনাদের কাছে। এই প্রশ্নটি দেখে দিবঙ্কর ঘোষকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা করছি। তখনকার সময়ে মানুষের ধমনী রক্ত টকবক করে ফুটে উঠত। এত অসাধারণ তার লেখনী এখনো লিখে চলেছেন। আমরা অনেকেই নিজেদেরকে কবি বলে মনে করি, সাহিত্যিক বলে মনে করি, ছড়াকার বলে মনে করি, কিন্তু এই লোকটি প্রচারের আলোতে আসতে চান না। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন তাকে সম্মানিত করেছে এবং আরো বিভিন্ন সংগঠন, শিলচর, হাইলাকান্দি, বিভিন্ন সংগঠন তাকে সম্মানিত করেছে। তার নাম দিলীপ কান্তি লস্কর, তাকে নমস্কার জানাই। বন্ধুগণ, আমার খুব ইচ্ছে ছিল যে দীপঙ্কর ঘোষের ৭৬ জ্যোতি পত্রিকার উন্মোচন উপলক্ষে সাহিত্য এবং সংস্কৃতি, কবিতার
যে ধারা আজ বরাক উপত্যকার বুক চিরে প্রবহমান, তার কিছু আলোচনা সমালোচনা করব। এই প্রশ্নগুলির উত্তর আমি চাইব যে বর্তমান সময়ে বরাক উপত্যকায় যে কাব্য এবং সাহিত্য রচিত হচ্ছে সেগুলি কি সত্যি সত্যি সমকালকে ধরে রাখার জন্য এইসব কবিতা এবং প্রবন্ধ বা গল্প রচিত হচ্ছে? বুড়ি বুড়ি কবিতা প্রকাশিত হচ্ছে, কবিতার বই প্রকাশিত হচ্ছে, ভুরি ভুরি গল্প প্রকাশিত হচ্ছে, ছড়া প্রকাশিত হচ্ছে, নিবন্ধ প্রকাশিত হচ্ছে। তারা সবাই কবি নন, কেউ কেউ কবি। তারা সবাই সাহিত্যিক নন, কেউ কেউ সাহিত্যিক। তারা সবাই ছড়াকার নন, কেউ কেউ ছড়াকার। এই কেউ কেউ বলতে কাকে বোঝায়? যে কবিরা, যে সাহিত্যিকরা, যে কলমচিরা সমকালকে তাদের কবিতায়, তাদের প্রবন্ধে, সাহিত্যে তুলে রাখতে পারে, তারাই সত্যিকারের কবি, তারাই সত্যিকারের সাহিত্য। রবীন্দ্রনাথ এক সময় মনে করেছিলেন কবিতার কল্পলোকে বিচারণ করা আর সময় আমার নেই। আমার কানে ডাক এসেছে মাটির নিতান্ত কাছাকাছি মানুষ তুলি কাছতে, যারা রাস্তার পাশে বসে পাথর ভাঙে, যারা কুমোর, যারা জাল ফেলে, অথবা যারা দিন মজুরি খাটে। আজ আমাকে কবিতার কল্পলোক থেকে ছুটে এসে তাদের কাছে যেতে হবে। তাই তিনি লিখেছিলেন, ওরা কাজ করে, ওরা কাজ করে নগরী প্রান্তরে, রাত ছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তুলে, মূঢ়তার অর্থতার করে। স্বাধীনতা আন্দোলনের সময়ে যে সাহিত্য আমাদের দেশে রচিত হয়েছিল, সেই সাহিত্য কালের উপযোগী সাহিত্য, সেই সময়কার উপযোগী সাহিত্য। আবার বলছি, কালের দুঃখ বেদনা, সমসময়ের দুঃখ বেদনা, যে সাহিত্য প্রতিভাত হয় না, সেই সাহিত্য কখনো সমাজে প্রকৃত সাহিত্য রূপে বিবেচিত হতে পারে না।